শেখ হাসিনাই ভালো ছিল, কেন আওয়ামী লীগ জনপ্রিয় হচ্ছে, কেন শেখ হাসিনা জনপ্রিয় হচ্ছে? তার কর্মের সমান অধিকার রয়েছে। তবে ইউনূস সরকারের তদন্তে কিছু তথ্য বেরিয়ে এসেছে যেটা শুনলে আপনি অবাক হবেন, চমকে উঠবেন। বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া যায় অস্ত্রের ম্যাগাজিন। এদিকে এবার শেখ হাসিনার কপাল খুলে উপদেষ্টা আসিফ মাহমুদের বিষয়ে চারদিকে তুলপাড় ঘটনা ঘটে। এই পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূসও আতঙ্কে আছেন। সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে ৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোনো আইনজীবীকে জেলখানায় দেয় না। যে আদালতে পাকিস্তান হানাদার বাহিনীর আলবদর রাজাকারদের বা দালালদের বিচার হয়েছিল সেই আদালতে হবে না। এটা একদিন মানুষ জায়গায় উঠবে, আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেছি। তরুণরা 24-এর বিজয়ীরা যখন কাউকে ধরে কিছু না কিছু, তো এই জন্য আমরা এই ম্যাথমেটিক্সটা, তো এই অঙ্কটা তো আমরা সবাই ক্লিয়ার। এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বিষয় ছিল অনেকের জন্যই। এই বিষয়টি আগে তেমন আলোচনা হয়নি। চমৎকার কিছু সিদ্ধান্ত, যেগুলো পুরনো রাজনৈতিক দলগুলো, বিএনপি বলি আর আওয়ামী লীগ বলি, জাতীয় পার্টি বলি, বাংলাদেশের রাজনীতিতে যতগুলো দল ক্ষমতা ভোগ করেছে, ক্ষমতায় থেকেছে, তারা কখনো এগুলো করতে সাহস পায়নি। একটি চমৎকার ঘোষণা, প্রশংসনীয় বলতেই হবে। ওরকম মিসাইল আসতেছে তো ভাই, কারণ পাহারাদার লাগবে। এই দেশের, এই দেশ বারবার চুরি হয়ে যায় ভাই, বারবার চুরি করে হয়ে যায়, বারবার নিজেদের মধ্যে ঝগড়া লাগায় দেয়, বিবাদ লাগায় দেয়। শুধু একত্র না, 47-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেই মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চাই। এদিকে জাতিসংঘ থেকে বহিষ্কারের ঘোষণা দিল ডক্টর ইউনূসকে। কুমিল্লায় হিন্দু মেয়েকে গণধর্ষণ নিয়ে বিপদে পড়ল সরকার। অন্যদিকে 10 মাস পর দেখা মিলল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। লাইভে এসে ডক্টর ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে একই বললেন তিনি। এইভাবেই চারদিকে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটতেছে। একদিকে বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের হাতে গুলি পাওয়া যায়, অন্যদিকে দেশের মধ্যে অনেক মেয়েদের সাথে খারাপ খারাপ ঘটনা হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূসের প্রেস সচিবকে গত 2 দিন আগে আটকিয়ে রেখেছিল সমন্বয়করা। ইতিমধ্যে আমরা কি শুনতে পারি যে শেখ হাসিনার কপাল খুলে যাচ্ছে। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট যে উত্তাল হয়েছে এবং এক প্রকার উত্তেজনামূলক পরিস্থিতি চলতেছে, সেইগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। সর্বশেষ শেখ হাসিনার পরিকল্পনা কতটুকু বাস্তব হয় এবং তার কপালটা কিভাবে খুলতেছে, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। এইদিকে যে আসিফ মাহমুদের কি হয়, তার হাতে গুলি পাওয়ার পর তার সাথে কি হয় এবং আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম কি বলতেছে এই বিষয়গুলো নিয়ে এবং বাংলাদেশকে নিয়ে সবকিছু দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এরই মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, সেই ক্লিপগুলোও কিন্তু আপনারা মিস করবেন না। কালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আলোচনা, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি আগ্নেয়াস্ত্র বহন করছিলেন। সেটি বিদেশে যাওয়ার পথে মরক্কোর একটা অনুষ্ঠানে তিনি যোগ দিতে যাওয়ার পথে বিমানবন্দরে চেকিং এর সময় তার ব্যাগে পাওয়া যায় ম্যাগাজিন। আগ্নেয়াস্ত্রটা কি ছিল কি ছিল না এটা পরিষ্কার না। তো ওই ম্যাগাজিনের সূত্র ধরে বোঝা গেল যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি অস্ত্র বহন করেন। তিনি বলছেন এটা লাইসেন্স করা অস্ত্র তার আছে, ভুলে ম্যাগাজিনটা ব্যাগের মধ্যে ছিল। এখন প্রশ্ন এসছে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন? তার বয়স কত? তারপরে হচ্ছে তিনি বলছেন যে তিনি যখন প্রোটোকলের মধ্যে থাকেন না, তখন তার পরিবারের নিরাপত্তার কারণে তার লাইসেন্সড অস্ত্র তিনি রাখেন। তাহলে তিনি মন্ত্রী পদমর্যাদার একজন উপদেষ্টা, তাহলে কি তিনি সার্বক্ষণিক নিরাপত্তা পান না? নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তিনি উত্থাপন করলেন। আবার ব্যক্তিগত পর্যায়ে তিনি নিয়ম মাফিক লাইসেন্স করা অস্ত্র রাখতে পারেন কিনা। একটা রিপোর্ট কালের কণ্ঠে এসেছে যে ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের শর্ত কি। তার মধ্যে অন্যতম শর্ত হলো বয়স 30 থেকে 70 হইতে হবে। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বয়স কি 30 থেকে 70-এর মধ্যে? দেখা যাচ্ছে যে কোনোটাই না। 27 বছর বয়সে তিনি উপদেষ্টা হয়েছেন। আরেকটি শর্ত আছে অন্যতম, সেটা হলো যে নিয়মিতভাবে তিনি ইনকাম ট্যাক্স দেবেন। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া ব্যবসা বাণিজ্য কোনো কিছু করেন না, তিনি স্টুডেন্ট। একজন স্টুডেন্টে তো ইনকাম ট্যাক্স দেওয়ার কথা না, তার মানে হচ্ছে তিনি ইনকাম ট্যাক্সও দেন না, তার বয়সও 30 না। তাহলে তিনি কি নিয়মের ব্যত্যয় ঘটালেন? কিভাবে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাইলেন? গুরুতর একটা প্রশ্ন। বাংলাদেশের বাইরে উন্নত বিশ্বে এই ধরনের বয়সের মন্ত্রীর কাছে যদি নিয়মের বাইরে অস্ত্র থাকতো, এটা রীতিমতো তোড়পাড় হতো এবং সাথে সাথে সে পদত্যাগ করতো অথবা সরকার তাকে পদচ্যুত করতো। কিন্তু এখানেও সম্ভবত এই বিষয়টি উপেক্ষা করা হবে, যেমন উপেক্ষা করা হয়েছে যে
আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কারণে ইশরাক তিনি আদালত রায় দিয়েছে, তিনি মেয়র, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তারপরেও ইশরাক মেয়র হিসেবে সিটি কর্পোরেশনে তিনি যেতে পারেননি বা বসতে পারেননি। তার মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে যে তিনি শেষ মেয়াদে এসে কেন হবে। তো আইন, তার মানে আইন, আদালত, নির্বাচন কমিশন সবকিছুকে উপেক্ষা করে তিনি কিন্তু সেটি অব্যাহত রাখলেন। এখানেও দেখেন, এখানে যে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে 2016 যে নীতিমালা ব্যবহারের আগ্নেয়াস্ত্র কারা পাবেন কারা পাবেন না, সংশ্লিষ্ট ব্যক্তিকে শারীরিক এবং মানসিকভাবে সমর্থ হতে হবে। বুঝলাম শারীরিক এবং মানসিকভাবে সমর্থ, তার বয়স হতে হবে 30 থেকে 70, এইটা কভার করে না। পাশাপাশি আরো কিছু শর্ত আছে। শর্তগুলোর মধ্যে প্রথমে আসে লাইসেন্স পেতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই ব্যক্তি শ্রেণীর আয়করদাতা হতে হবে। শুধু আয়করদাতা হলেই হবে না, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদনের আগের অন্তত 3 বছর তাকে ধারাবাহিকভাবে আয়কর দিতে হবে। তো ধারাবাহিকভাবে আয়কর কেমনে দেবে? তার 3 বছর আগে স্টুডেন্ট, সে তো ইনকাম ট্যাক্স দেন না। নীতিমালা অনুযায়ী আরো দেখেন, সংশ্লিষ্ট ব্যক্তি যদি পিস্তল, রিভলভার এবং রাইফেলের জন্য লাইসেন্স করতে চান, সেক্ষেত্রে এই 3 বছর তাকে ন্যূনতম 3 লাখ টাকা এবং শর্ট গানের জন্য ন্যূনতম 1 লাখ টাকা আয়কর দিতে হবে। লাইসেন্সের আবেদনের সময় তাকে জাতীয় রাজস্ব বোর্ডের একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করা ব্যক্তি যদি প্রবাসী বা দ্বৈত নাগরিকত্ব হন, কারণ আওয়ামী লীগ কিন্তু তাদের আমলে কোনো আইনজীবীকে জেলখানায় দেয় নাই। যে আদালতে পাকিস্তান হানাদার বাহিনীর আলবদর রাজাকারদের বা দালালদের বিচার হয়েছিল, সেই আদালতে হবে না। এটা একদিন মানুষ জায়গায় উঠবে। আমি কিন্তু বললাম এবং আমি বারবার বলতেছি যে এই আদালতে তাদের বিচার হবে না, এই কোর্ট দিয়ে তাদের বিচার হবে না, এই প্রসিকিউশন দিয়ে তাদের বিচার হবে না। এবং নুরুল হুদা একজন মুক্তিযোদ্ধা, আমি আরো বলেছি মুক্তিযোদ্ধারা নিশ্চিত ভাবে এইসব মামলায় বেল পাওয়ার রাইট রাখে সারা পৃথিবীতে। আজ পর্যন্ত ভারতবর্ষ যারা আন্দামান দ্বীপপুঞ্জে এক সময় নির্বাসিত হয়েছে, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করেছিল যারা, তাদের ইতিহাস জেনে দেখো। ভারতের কথা বললে আবার বলবেন ভারতের দালাল, কিন্তু ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা কামীরা আমৃত্যু কেউ কোনদিন জেলে যায় নাই। ওই যে কিউবার ফিডেল ক্যাস্ট্রো, যিনি প্রথম দিন পাদিস্তাকে পরাজিত করে দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন, আমার সাথে যারা মুক্তিযুদ্ধ করেছে, আমার সঙ্গে যারা বিপ্লব করেছে, সেই বিপ্লবীরা কোনোদিন জেলখানায় যাবে না, তাদের হাতে কোনোদিন বেরি পরানো যাবে না। হ্যাঁ, সে যদিও মহা ভুল করে, তার বিচারের শেষ বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে সে জেলে যাবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সামান্যতম সম্মান দেওয়া হচ্ছে না। কেন হচ্ছে না আমি জানি। এই কারণে জানি যে এই দেশের মানুষ বড় একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছিল। সেই ধাঁধাটা হলো 15 বছর শেখ হাসিনা সরকারের কুশাসনের কারণে আমার মতো লোকের মধ্যে একটা জিনিস চিন্তা এসেছিল যে শেখ হাসিনা এই মুহূর্তে যাওয়া দরকার। আমাকে প্রশ্ন করেছিল তাহলে কে আসবে, আমি উত্তর দিয়েছিলাম প্রয়োজনে আজরাইল আসুক। এখন দেখতেছি আজরাইলের চেয়েও অনেক খারাপ জিনিস আসছে। কাজেই মানুষের এখানে ইজ্জত নাই, মানুষের এখানে সম্মানের কোনো নিশ্চয়তা নাই, মানুষ বিপদে পড়লে যাওয়ার কোনো জায়গা নাই। এই ধরনের নৈরাজ্যজনক একটা দেশ, 212টা দেশ পৃথিবীতে আছে, একটা দেশ আছে কিনা আমি জানি এই ধরনের নৈরাজ্যজনক অবস্থা বাংলাদেশে যা আছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, শুনেন। আমি প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কোর্টে মামলা করি, আমি আপনাকে বলি, এবং আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি। ক্রিমিনাল বেঞ্চে আমি যাই, সেইখানে আমি দেখছি আজকে কি অবস্থা চলছে। ওই যে আগেও বলছি, এখনো বলছি যে আওয়ামী লীগের 15 বছরের শাসনে বিএনপির কোন সিনিয়র অ্যাডভোকেট জেলখানায় যেতে হয় না। এমনকি অ্যাডভোকেট হইলে পরে কোর্টে আসলেই বেল। একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় নাই আওয়ামী লীগের 15 বছরে হাইকোর্টে কোন বিএনপির উকিল আগাম জামিন বলেন আর রেগুলার জামিন বলেন, বেল। এখন শত শত উকিল জেল কাটতেছে। আমি ওদের পক্ষে না, আমি হইলাম আমার পক্ষে। আমি আমার নেতাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে। আমি আমার উকিল যারা সিনিয়র উকিল যারা বিএনপি করেন তাদেরকে বলি দিন কিন্তু আসতে পারে।
কারণ বাংলাদেশ কিন্তু জোয়ার ভাটার দেশ, এই দেশ কিন্তু জোয়ার ভাটার দেশ। এদেশ এমন নাও থাকতে পারে। আর সবার উপরে আছে যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াতাইজু মান তাশাউ ওয়াতাজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিমানবন্দরে বিদেশে যাওয়ার প্রাককালে গুলিভর্তি ম্যাগাজিনটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে ধরা পড়ে একেবারে তৃতীয় ধাপে, অর্থাৎ বিমানে ওঠার একদম আগে। ধরুন যদি এই তৃতীয় ধাপেও ধরা না পড়তো, তাহলে ইস্তাম্বুলে গিয়ে ধরা পড়তো। কেলেঙ্কারিটা কেমন হতো বলুন তো? এই বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল, পরে ভারতীয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় তা লিক হয়। দেশের দু একটি অনলাইনে সংবাদটি প্রকাশিত হলেও সেটি পরে তুলে নেওয়া হয়। বোঝাই যাচ্ছে বিরাট চাপের মুখে সংবাদটি তুলে নিতে বাধ্য হয় তারা। দেশে নাকি গণমাধ্যমের স্বাধীনতার সুবর্ণ যুগ চলছে, বাম্পার ফলন চলছে বাক স্বাধীনতার। তাহলে ভাই প্রকাশিত সংবাদ তুলে নিতে হয় কেন? কেন সাংবাদিকদের চাকরি চলে যায় উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য? আপনারা ইতিমধ্যেই জানেন যে মালয়েশিয়ায় গ্রেপ্তার হয়েছেন 36 জন বাংলাদেশি, যারা জঙ্গি তৎপরতার অভিযোগে শনাক্ত হয়েছেন। মালয়েশিয়া সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন যে এরা মালয়েশিয়ায় জঙ্গি সংগঠন এবং কার্যক্রম পরিচালনা করছিল, এবং এরা তারাই যারা বাংলাদেশে একটি বৈধ সরকারকে উৎখাত করেছে তাদের জঙ্গি তৎপরতা দিয়ে। শিশু উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে বিমানবন্দরে মিলেছে গুলি ভর্তি ম্যাগাজিন। বিভিন্ন সূত্র বলছে যে এই গুলি AK-47 রাইফেলে ব্যবহৃত হয়। আমি আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ নই, জানি না। সেনাবাহিনী থেকে আগত আমাদের আরেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব এই গুলি কিসে ব্যবহৃত হয় সে ব্যাপারে আমাদেরকে আলোকপাত করবেন কিনা। যদিও এর আগে জুলাই সন্ত্রাসে ব্যবহৃত রাইফেলের সত্য উচ্চারণ করতে গিয়ে তার ডিমোশন হয়েছিল, চাকরিটাই নাকি যেতে বসেছিল, টানাটানি পড়ে গিয়েছিল। নিতান্তই সেনাবাহিনীর লোক বলে তিনি বেঁচে গেছেন সে যাত্রায়। যা হোক, বিমানবন্দরে বিদেশে যাওয়ার প্রাককালে এই গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া নিয়ে কি ঘটনা ঘটলো তা যদি আমরা সাজাই, তাহলে দেখা যাবে যে গুলি ভর্তি ম্যাগাজিনটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে ধরা পড়ে একেবারে তৃতীয় ধাপে, অর্থাৎ বিমানে ওঠার একদম আগে। টার্কিশ এয়ারলাইন্সে তিনি ভ্রমণ করছিলেন, গন্তব্য প্রথমে ইস্তাম্বুল, পরে মরক্কো। ধরুন যদি এই তৃতীয় ধাপেও ধরা না পড়তো, তাহলে ইস্তাম্বুলে গিয়ে ধরা পড়তো। কেলেঙ্কারিটা কেমন হতো বলুন তো? কিন্তু এত কিছুর পরও, এই বেআইনি এবং ভয়ঙ্কর বুলেট পাওয়ার পরও, মানে ম্যাগাজিন পাওয়ার পরও, তিনি কেবল উপদেষ্টা বলেই এবং দেশটি বাংলাদেশ বলেই তাকে প্লেনে উঠতে দেওয়া হয়েছে এবং প্লেন ছেড়ে গেছে। এই বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল, পরে ভারতীয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় তা লিক হয়। দেশের দু একটি অনলাইনে সংবাদটি প্রকাশিত হলেও সেটি পরে তুলে নেওয়া হয়। বোঝাই যাচ্ছে বিরাট চাপের মুখে সংবাদটি তুলে নিতে বাধ্য হয় তারা। দেশে নাকি গণমাধ্যমের স্বাধীনতার সুবর্ণ যুগ চলছে, বাম্পার ফলন চলছে বাক স্বাধীনতার। তাহলে ভাই প্রকাশিত সংবাদ তুলে নিতে হয় কেন? কেন সাংবাদিকদের চাকরি চলে যায় উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য? যাকগে, প্রশ্ন তো কতই আছে, কি উত্তর দিবে বলুন? তিনি তুরস্কে, মানে আসিফ সাহেব তুরস্কে নেমে স্ট্যাটাস দিলেন যে এটি তার লাইসেন্সকৃত অস্ত্রের ম্যাগাজিন। তিনি সবাইকে এই আবেদন করতে বলেছেন যে চাইলে আপনারা বন্দুক নিতে পারেন, আপনাদের যদি প্রয়োজন হয়, নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে আপনি বন্দুক নিন, আপনারা না করেছে কে? কিন্তু আমি জানি যে যদি আমি যদি লাইসেন্স চাই, কিন্তু লাইসেন্স পাবো না, কারণ আমাকে লাইসেন্স পেতে হলে যেসব ক্রাইটেরিয়া আছে, যেসব শর্ত আছে, সেসব শর্তগুলো মানে পূরণ করতে হবে, এবং সেগুলোর অনেকগুলো আমি পূরণ করতে পারবো না। যেমন ধরুন 3 বছর ধরে কত লক্ষ টাকা যেন ট্যাক্স দিতে হয়, এবং আপনার দেখাতে হয় আপনার ট্যাক্স ফাইলে যেটা আপনি দিয়েছেন, আপনার জীবন সত্যি নিরাপদ নয়, এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। আমি সেগুলো পূরণ করতে পারবো না, কিন্তু 30 বছর বয়সী আসিফের পক্ষেও সেগুলো পূরণ করা সম্ভব নয় বলে আমি নিশ্চিত। কিন্তু তিনি দাবি করেছেন তার লাইসেন্স আছে। সজীব দাবি করেছেন এটি লাইসেন্সকৃত, তবে প্রশ্ন থেকে যায় কার লাইসেন্স, কি যোগ্যতায়, তার টাকা কোত্থেকে এলো? তাকে চ্যালেঞ্জ জানানো প্রয়োজন যে তিনি শর্ত পূরণ করার যোগ্যতায় কি করে অর্জন করলেন, বা কি করে তার এই যোগ্যতা অর্জিত হলো, সেটা জনসম্মুখে তিনি প্রকাশ করুন। কিন্তু সেটা করবেন না বলেই আমরা ধরে নিচ্ছি যে লাইসেন্সকৃত বন্দুকের শর্ত তিনি পূরণ করেননি এবং এই অস্ত্রটি অবৈধ। আপনাদের মনে করিয়ে দেই, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তাদের নাকি পরিকল্পনা ছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করা। সেনাবাহিনী যদি সে সময় জাতিসংঘের চাপে না পড়তো আর শেখ হাসিনার সরকারের নির্দেশে এই আসিফদের দমনে মাঠে নামতো, তাহলে নাকি আসিফরাও প্রস্তুত ছিল সশস্ত্র যুদ্ধের জন্য।
অর্থাৎ অস্ত্র নিয়ে আন্দোলন চালানোর মতো সামর্থ্য তাদের ছিল। বিমানবন্দরে আসিফের ব্যাগে যে গুলি ভরা ম্যাগাজিন পাওয়া গেল, এটি যদি লাইসেন্সকৃত না হয় তাহলে এটি সেই অস্ত্র যা দিয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। তাই তো যুক্তি দিয়ে আলোচনা করি, তাহলে তাই বলতে হবে। আচ্ছা, আসিফের কি তাহলে অস্ত্র পরিচালনায় প্রশিক্ষণ আছে? তাহলে তিনি অস্ত্র মানে এমনি এমনি মানুষকে ভয় দেখানোর জন্য নিশ্চয়ই কেনেননি, তাই না? কখন নিলেন এই প্রশিক্ষণ তিনি? কে দিল তাকে প্রশিক্ষণ? আমি জানি না আসিফের ব্যাগে গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়ার খবরের সঙ্গে আরেকটি খবর যদি মিলিয়ে পড়া যায় তাহলে দেখুন তো কোনো সূত্র মেলে কিনা। আসুন সে খবরটি একটু জানার চেষ্টা করি। আপনারা ইতোমধ্যেই জানেন যে মালয়েশিয়ায় গ্রেপ্তার হয়েছেন 36 জন বাংলাদেশি, যারা জঙ্গি তৎপরতার অভিযোগে শনাক্ত হয়েছেন। মালয়েশিয়া সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন যে এরা মালয়েশিয়ায় জঙ্গি সংগঠন এবং কার্যক্রম পরিচালনা করছিল এবং এরা তারাই যারা বাংলাদেশে একটি বৈধ সরকারকে উৎখাত করেছে তাদের জঙ্গির তৎপরতা দিয়ে। আসুন তবে প্রশ্ন তুলি এবং কিছু সূত্র মেলানোর চেষ্টা করি। এই দুটো শেখ হাসিনাই ভালো ছিল, কেন আওয়ামী লীগ জনপ্রিয় হচ্ছে, কেন শেখ হাসিনা জনপ্রিয় হচ্ছে? তার কর্মের সমান অধিকার রয়েছে। এই যে এনসিপির ছেলেপেলেরা বিভিন্ন পদায়ন করেছে, নিয়োগ বদলি করেছে, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এইটাই জুলাই স্পিডকে আঘাত করেছে। তারা ক্ষমতায় আসলে তারা তো সাধারণ মানুষকে সুযোগ দেবে না। ক্ষমতায় যাওয়ার আগে সবাই বলে ন্যায় বিচার করবে, সুশাসন করবে, এগুলো তো সবারই কমন বক্তব্য। ওইটা জামাত আওয়ামী লীগের বন্ধু বিভিন্ন সময় হয়েছে। আমাদেরকে আওয়ামী লীগের বন্ধু বানানো হচ্ছে, জামাত আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু ছিল বিভিন্ন সময়। আমি তীব্র নিন্দা জানাবো যদি এইরকম ক্যাটাগরি হয় যে দল ক্ষমতায় থাকবে সেই দলের লোকেরা শুধু চাকরি পাবে। এইরকম পরিবেশ যদি ব্যাপকভাবে হয়, এটা বাংলাদেশের জন্য দুঃখ। এই দেশের সাধারণ মানুষ রাজনীতি করতে চায় না, রাজনীতি অপছন্দ করে। তারা দুই মুঠো খেতে চায়, নিজেরা পরিশ্রম করে কাজ করে। তো তাদের কাজ পাওয়ার ক্ষেত্রে, কর্ম পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা করা হবে, এটা খুবই দুঃখজনক। এবং এটা রাজনৈতিক দলগুলোকে, সকল রাজনৈতিক দলের প্রতি, বিএনপি, আওয়ামী লীগ আর যারা যে যার মতো করে আছে, এটা দুঃখজনক। সাধারণ মানুষ রাজনীতির মতো করবে। কর্মের স্বাধীনতা, সংবিধানের 29-এর 1, 2, 3 দেখেন বাংলাদেশের নাগরিকদেরকে যে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ বিভিন্ন নির্বিশেষে কর্ম বঞ্চিত করতে পারবে না। সবার কর্মের সমান অধিকার রয়েছে। এই যে নির্দিষ্ট দলীয় লোকজন দিয়ে মানে প্রতিষ্ঠান ভরিয়ে ফেলা তৎপরতা আমার খুবই আশ্চর্য লেগেছে যে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি বিএনপি কোটায় পেয়েছে, অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি জামাত কোটায় পেয়েছে। ঠিক আছে, তার মানে যেই শিক্ষক রাজনীতি করে না তাহলে সে একজন ভালো শিক্ষক, তার ভিসি হওয়ার অধিকার নাই। চিন্তা করেন, তার মানে ছাত্রদের একটা অরাজনৈতিক সৎ ভালো ভিসি পাওয়ার অধিকার নাই। মানে বাংলাদেশ গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যেভাবে ব্যাপকভাবে রাজনৈতিক পদায়ন হয়েছে, এই যে এনসিপির ছেলেপেলেরা বিভিন্ন পদায়ন করেছে, নিয়োগ বদলি করেছে, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এইটাই জুলাই স্পিডকে আঘাত করেছে। স্পষ্টতই ওয়াকারুজ্জামানের কথা, শেখ হাসিনার সরকার ন্যায়িক বিচার প্রক্রিয়ার দ্বারাই দোষীদের চিহ্নিত করেছে ও শাস্তি দিয়েছে। এখানে কোনো সমস্যা নেই, এর মধ্যে কোনো যদি বা কিন্তু নেই। যা করা হয়েছে ঠিক করা হয়েছে। আগেই বলেছি, সেনাপ্রধান সেদিনের ভাষণের অন্যান্য বিষয় তিনি যা বলেছিলেন সেগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে আলোচিত হলেও এই বিডিআর প্রসঙ্গটি নিয়ে কিন্তু আদৌ তেমন আলোচনা হয়নি। অথচ ইউনূস সরকার যে বিষয়টি থেকে নজর সরিয়েছে এমন নয়। নতুন তদন্ত কমিশনের দায়িত্বে থাকা প্রাক্তন সেনাকর্তা ফজলুর রহমান তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতা মন্ত্রীদের সাক্ষ্য দেওয়ার জন্য নোটিশ জারি করেছেন, কেউ আসেননি। কমিশনের কাজ তাই আদৌ এগোয়নি। তবু নাছোড়বান্দা ইউনূস সরকার, জামাত, বিএনপি এদের ওপর থেকে এই জিনিসটা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। কারণ নিজেদের গায়ের ওপর থেকে বিদ্রোহে জড়িত থাকার যে অকাট্য সব প্রমাণ এর আগে বিচারের সময় আদালতের সামনে হাজির করেছিল শেখ হাসিনা সরকার, যা নিয়ে দেশের সংসদে তুমুল আলোচনা হয়েছে এক সময়, তা থেকে মুক্ত হওয়ার দরকার এই বিএনপি জামাতের। নইলে অতীতের ভূত অনন্তকাল তাড়িয়ে বেড়াবে তাদের। আমরা বড় তাড়াতাড়ি অতীতকে ভুলে যাই, আর সেজন্যই মনে রাখিনি বিডিআর বিদ্রোহ কিভাবে হয়েছিল, কাদের চক্রান্তে হয়েছিল। এই চক্রান্তে বেগম খালেদা জিয়ার ভূমিকা কি ছিল? গুগল সার্চ করে দেখুন বিডিআর বিদ্রোহ নিয়ে কি ধরনের আষাঢ়ে গল্প প্রচার হচ্ছে। বলা হচ্ছে এই বিদ্রোহ হয়েছিল নাকি হাসিনা ও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের যোগ সাজসে। কেন, কোন লক্ষ্য সামনে রেখে করেছিল এমন কাজ, তার কিন্তু কোনো সদুত্তর নেই।
হাসিনা সবে তখন নির্বাচনে জিতে ক্ষমতায় বসেছেন। আচ্ছা বলুন তো, এমন সময় এত বড় বিদ্রোহ ঘটিয়ে নিজের সরকারকে ব্যতিব্যস্ত করা, নিজের সরকারের পায়ে কুড়ুল মারে কেউ? পাগলেও বিশ্বাস করবে এমন কথা? আর ভারত তো শেখ হাসিনার বন্ধু বাবাপন্ন দেশ, মিত্র রাষ্ট্র। ভারত কি চেয়েছিল শেখ হাসিনাকে হটিয়ে দেওয়ার জন্যে এই বিদ্রোহটা করার? ভারত কেন এমন বিদ্রোহে সলতে পাকাবে? শেখ হাসিনাকে বিপদে ফেলতে? তবু বিডিআর বিদ্রোহে ভারতের ভূমিকা নিয়ে বর্তমানে এই নতুন সরকার ক্ষমতায়, ইউনূস সরকার ক্ষমতায় আসার পর অনেক গল্প চালু আছে। বিশ্বাসতার ধারে কাছে না গেলেও রয়ের লোকজন এসে নাকি সেখানে কোন হোটেলে ছিল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু এগুলো বিশ্বাসতার ধারে কাছে নেই। কিন্তু জামাত বিএনপির জামাত বিএনপির সংলিপ্ততা নিয়ে অনেক প্রমাণ উঠে এসেছিল বিচার চলার সময়। তার দু চারটে এইখানে উল্লেখ না করলে সেটা ঠিক হবে না। আমি আমার এই বাংলাদেশেরই একটি পত্রিকা, বেশি নয়, আজ থেকে 1 বছর আগে তাদের একটা প্রতিবেদন দিয়েছিল এই বিষয় নিয়ে। আমার মনে হয় এই ব্যাপারটা যদি কোনো সরকার দায়িত্ব না নেয় তাহলে সেটা সরকারকে দোষ দিতেই হবে। কথাগুলো আমার না, এই কথাগুলো বলেন বাংলাদেশের একজন জ্ঞানী আছে, মহাজ্ঞানী, যার নাম কালামিয়া। উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ভাই। উনি সেই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন যে ইউনিভার্সিটিতে আমাদের আবু সাইদ পড়াশোনা করত। উনি এখন কি করেন, উনি কিভাবে চলেন, ওনার কর্মটা কি, এই বুদ্ধিদীপ্ত মানুষটার আসল মোটিফিকেশনটা কি, সেই ব্যাপারে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ কথা বলছিলাম যাকে নিয়ে, তাকে নামটা না বললেই ভালো, আপনারা বুঝতে পারছেন যে কালামিয়া ঘুম থেকে উঠেই তার কাম হইল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি খারাপ কাজ করছেন সারাদিনে। এর পিছনে অবশ্য অনেকগুলো কারণ আছে। আপনারা হয়তো এটাও জানেন যে এই কালামিয়া সম্পর্কে অলরেডি একটা মামলা হয়ে গেছে দুদকে। ওই যে আমি বলছিলাম একটা কন্টেন্টে, আপনাদের অনেক দিন আগে, মনে আছে কিনা জানি না, এই কালামিয়া আপনার ওই রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে রাস্তা বাড়িতে যে মাল খাইছিল, এই জন্য আরও খেপছে। উনি আগের থেকে খেপা ছিল, উনি আগের থেকে একদম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে বিষ, চোখের বিষ। এখন আরো বেশি খেপছে এই দুদকের মামলাটা হওয়ার পর, কারণ উনি ধরিয়ে নিচ্ছে এটা ইউনূস সাহেব করেছে। কিন্তু কালামিয়া ভাই, স্যার, প্রফেসর স্যার, সরি, আপনার একটা কথা জানেন নাকি, আপনার এই সমস্ত ব্যাপারে প্রফেসর ইউনূস সাহেবের কোনো সময় নাই যে দুদকরে বলবো যে কলিমুল্লাহ নামে, সরি ভাই নামটা বলে বললাম, যে ওনার নামে একটা মামলা করেন, ওনার খায় দেখ। আপনি দেন মামলা যদি করতে হয়, যে জিনিসগুলো বাংলাদেশে হইতেছে, এই যে আপনার লাস্ট সিইসিরে যে অপমানটা করলো, হ্যাঁ, এবং আরও বাকি 3 সিইসিরে ধরলো, তাহলে আমার মনে হয় আপনি তো জানি পপের প্রেসিডেন্ট ছিলেন, মানে ওই সময় আপনি নির্বাচনের সাথে জড়িত ছিলেন। সেই যে রাত্রেবেলা নির্বাচন, ভোট চিনে নির্বাচন, ভোট না দেওয়া নির্বাচন, সেখানে জানি পপের তো একটা ভূমিকা ছিল। আপনারা তো সরজমিনে দেখছেন, আপনারা কি রিপোর্ট দিয়েছিলেন? আপনারা কি রিপোর্ট দিয়েছিলেন যে শেখ হাসিনা এগুলো করতেছে? দেন নাই। কাজে আমার তো মনে হয় এই যে সমস্ত সিইসিদের ধরা হচ্ছে, অন্যান্য কমিশনারদের ধরা হবে, এমনও শোনা যায়। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে সমন্বয়কদের বিষয়ে কথা হয় বা উপদেষ্টাদের বিষয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে চাঞ্চল্যকর কথা হয়, সেইগুলা বিষয় নিয়েও কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করে। বিশেষ করে কেন আসিফ মাহমুদের বিষয়, তারপরে শেখ হাসিনার। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।